সন্ধিকুঞ্জে আজ খুশির আমেজ। মেঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সেই আনন্দে বাড়িতে নানান রকমের মিষ্টি এসেছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান দুজনেই অফিসে ছিলেন। খবর পাওয়া মাত্র মেঘের পছন্দের সব মিষ্টি নিয়ে বাড়িতে হাজির হয়েছেন। ইকবাল খান, তানভীর আগেই মিষ্টি এনে মেঘসহ সবাইকে খাইয়েছেন। খুশিতে মেঘের দু চোখ ছলছল করছে। উচ্চ মাধ্যমিকের ফলাফলের দিনও মেয়েটা এত খুশি হতে পারেনি। তখন মনের মধ্যে আতঙ্ক ছিল, ঢাকার ভেতরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি না সেই ভয়ে সর্বক্ষণ আতঙ্কিত থাকত। সব আতঙ্কের অবসান ঘটেছে আজ। মেঘ সবার দিকে নজর বুলিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অবশেষে সব ভয় ডর কেটেছে। ভর্তি পরীক্ষা নামক অদৃশ্য যুদ্ধে বিজয়ী হতে পেরেছে। অবশ্য এই বিজয়ের পেছনে অলক্ষিতভাবে আবিরের বিস্তর অবদান ছিল। পড়তে পড়তে মেঘ যতবার ক্লান্ত হয়েছে, গতি হারিয়েছে, ততবারই আবির নতুন করে স্বপ্ন দেখিয়েছে। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়েছে। পড়াশোনার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে মেঘকে সাহায্য করেছে। কয়েক মাসে আবিরের সাথে মেঘের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। ফোনে খুব বেশি কথা না হলেও মেসেজে প্রায়ই কথা হয়। তবে মেঘের থেকেও তানভীর আজ কয়েক গুণ বেশি খুশি। 5 মিনিটও বসার সময় পায়নি। আদিকে নিয়ে আশেপাশের সব বাড়িতে মিষ্টি দিতে চলে গিয়েছে। সবাই মন খুলে খুশি প্রকাশ করেছে। মোজাম্মেল খানের মনে মনে কিঞ্চিত কষ্ট রয়ে গেছে এত কিছুর পরও। ওনার ইচ্ছা ছিল একমাত্র মেয়েকে ডাক্তার বানাবেন, কিন্তু মেঘের সেদিকে আগ্রহ কম থাকায় প্রথম দিকে রাগও করেছিলেন তিনি। আলী আহমেদ খান ভাইকে বোঝানোর চেষ্টা করেছেন। একসময় আবির জানতে পেরে সেও চাচ্চুকে যথাযথ বোঝানোর চেষ্টা করে। ভাইজানের সাথে উঁচু গলায় কিছু বলতে না পারলেও আবিরের সাথে ঠিকই রাগ দেখিয়েছিলেন তিনি। মেঘ ভার্সিটিতে চান্স না পেলে মেঘকে তিনি প্রাইভেট মেডিকেলে পড়াবেন এমন হুমকিও আবিরকে দিয়েছিলেন। আবির চাচ্চুর কথা মেনে নিলেও মেঘের ওপর মানসিক প্রেশার পড়ুক এমন কোনো কাজ কাউকে করতে দিত না। মেঘের ইচ্ছের বিরুদ্ধে যেন পড়াশোনা করতে না হয়, তার জন্য প্রথম এবং একমাত্র লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আবির পরিচিত ছোট ভাই বোনের সাথে যোগাযোগ করে সাজেশন, গাইডলাইন সংগ্রহ করেছেন। মেঘকে যথাসাধ্য মোটিভেট করার চেষ্টা করেছেন। আজ মেঘের সাথে সাথে আবির, তানভীর দুজনেই সফল। অথচ মেঘ এ সময়ের কিছুই জানতে পারেনি। মেঘ নিজের রুমে গিয়ে আবিরকে কল করলো। আবির কল রিসিভ করতেই মেঘ বলল, আলহামদুলিল্লাহ, আমি ঢাবিতে চান্স পেয়েছি। আবির মোলায়েম কণ্ঠে বলল, জানি। প্রকৃতির অদ্ভুত বাতাবরণ, রৌদ্রোজ্জ্বল দিন, সূর্যের উপচে পড়া হাসি দেখে মনে হচ্ছে মেঘের খুশিতে সূর্যি মামা দরদ ঢেলে দিচ্ছে। আবিরের স্ফুত কণ্ঠে মেঘ চমকিত হলো। নেত্রমণিতে খুশির ঝলক দেখা গেল। তবুও ভয়ঙ্কর করে জানতে চাইল, আপনাকে কে বলল? আবিরের কণ্ঠে আজ হম্বিতম্বি নেই, শান্ত নদীর জলের মতো চিরচিত্তে বলল, বাসা থেকে সবার কল দিয়ে জানানো শেষ। আপনি এতক্ষণে জিজ্ঞেস করছেন কে বলল? আপনি যে ভুল করলেও আমাকে জানেননি এ ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। মেঘের মনটা হঠাৎই ছটফটিয়ে উঠল। আবিরের শেষ কথাটা যেন হৃদয় প্রাঙ্গণে অতর্কিতেই হোঁচট খেল। মেঘ আনমনা হয়ে বলল, আমি নিচে ছিলাম তাই আগে জানাতে পারিনি। সমস্যা নেই, আপনি খুশি তো? অনেক খুশি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আবির ঠোঁট বেঁকিয়ে হাসল। ফিকে হওয়া চেহারায় সজীবতা ফিরেছে কেবল। আকস্মাৎ অধীর হয়ে শোধালো, আপনার বান্ধবীর কি খবর? সে কোথায় চান্স পেয়েছে? মেঘ তীক্ষ্ণ কণ্ঠে শুনল, কিন্তু কোনো জবাব দিল না। তারপর হঠাৎই বলল, কোন বান্ধবী? বন্যা। আবিরের সহজ স্বীকারোক্তি। আপনি বন্যাকে কিভাবে চিনেন? তানভীর বলেছে? মেঘ কিছুক্ষণ নিষ্ফলক চোখে চেয়ে রইল। আনমনে কিছু ভেবে নিল। নিবৃত্ত গলায় বিড়বিড় করল, তাই তো বলি, আমার ব্যাপারে বিস্তারিত বর্ণনা কে দেয় আপনাকে? আলহামদুলিল্লাহ, বন্যাও ঢাবিতে চান্স পেয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনের এই সম্পর্ক সারা জীবন অটুট থাকুক। আবির হালকা হেসে ফিসফিস করে কথাগুলো বলল। জিভের ডগা দিয়ে আলগোছে ঠোঁট ভিজিয়ে নিল। কথা শেষ করে আবারও হাসল। মেঘ মৃদুস্বরে বলে উঠল, একটা কথা জিজ্ঞেস করব? আবির স্ফুট কণ্ঠে বলল, জি অবশ্যই। আবির হাসির বান কিঞ্চিত কমেছে। মেঘের সৌম্য বদনে বিস্ময় উপচে পড়ছে। অস্থির চিত্তে জানতে চায়, আপনি বাংলাদেশে আসবেন কবে? আকস্মাৎ আবিরের মগজে নিউরনের কম্পন অনুভব হলো। প্রথমবারের মতো মেঘের মুখে এই প্রশ্ন শুনে আবির আনমনে হাসল। ভাগ্য বিড়ম্বনায় প্রিয়তমাকে ছেড়ে আসতে বাধ্য হলেও আবিরের মন প্রাণ জুড়ে যে মেঘের অবস্থান তাতে কোনো সন্দেহ নেই। অস্থায়ী জীবনে আধার রাতের অনুদার
আলোক ছায়ার মতো মেঘ আবিরের অন্তঃস্থলে স্থায়ী বাসিন্দা, আবিরের জীবনের একমাত্র দুর্বলতা। মেঘের প্রশ্ন শুনে আবির মুচকি হেসে মিষ্টি গলায় জবাব দিল, আপনি বললে আজই চলে আসব। মানে? মেঘের কপাল কুঁচকে আসে, কিঞ্চিত চাপা স্বরে শুধালো। আবির ঠোঁট প্রসারিত করল, এপাশ ওপাশ চোখ ঘোরালো। হৃদয়ের জমে থাকা বরফের ন্যায় অনুভূতিরা কারো প্রণয়ের উষ্ণতায় উত্তপ্ত হতে চাইছে। মণিকোণায় জমে থাকা অনুতরিক্ত তৃষ্ণার কুলহারা হয়ে যাচ্ছে। আবিরকে উত্তরবিহীন থাকতে দেখে মেঘ আবারও বলল, কিছু বললেন না যে? আবিরের অন্তরে চাপা উদ্দীপনা কাটিয়ে সুললিত কণ্ঠে বলে উঠল, কবে আসতে হবে বলুন? মেঘ রুষ্ট কণ্ঠে বলল, আসতে হবে না। আপনার এই আপনি আজ্ঞাটা আমার অস্বস্তির কারণ। আমাকে তুই করে বললে কি হয় আপনার? আবির পরনে টি শার্টটা ঠিক করতে করতে প্রশ্ন ছুড়ে দিল, আপনাকে তুই করে বললে কি হয়? তুমি করে বললেই বা কি হয়? মেঘ ধম করে বিছানায় বসল, কপালে জমে থাকা ঘাম মুছে বিমর্ষ গলায় বলল, আপনাকে কিছু বলাই বৃথা। আবির ক্রিস এসে বলল, তাই? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে কটমট করে বলল, জি, ভালো থাকুন, বাই। আবির মলিন হেসে ফোন রেখে দিয়েছে। কাচের জানালা ভেদ করে আসা সূর্যের প্রখর আলো আবিরের চোখে এসে লাগছে। আবির উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। তন্ময়স্ক ভঙ্গিতে ভাবল খানিকক্ষণ। অস্থির মনটা হঠাৎই নীরবতায় স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। স্বপ্ন আশা ইচ্ছেরা দূরপাল্লায় উড়ন্ত মেঘের মতো উড়ে যাচ্ছে। অন্তঃস্থলে আতঙ্ক ভর করছে। আবির শুকনো গলায় ঢোক গিলে অনুশক্ত কণ্ঠে বলল, তোর মুখে হাসি ফোটাতে প্রয়োজন পৃথিবীর সব সুখ কিনে দেব। শান্তিময় সুখের প্রসাদের রানী বানাবো তোকে। কিন্তু তোর মনের আকাশ বিষাতে ঢাকলে সুখান্বেষণের মতো খুঁজবি তো আমাকে? নাকি ধুলোয় ঢাকা অতীতের ভুলগুলো আঁকড়ে ধরে আমায় ভুলে যাবি অকালে? আমি তোকে হারাতে চাই না মেঘ, কোনোভাবেই হারাতে চাই না। নৈশব্দের সুরাসিত রজনী শেষে নতুন দিনের সুপ্রভাত হচ্ছে। প্রত্যুষের আলোতে আধার ঘুচিয়েছে। রোদের ঝলকে মন্থর গতিতে শাপলা বিলে শত শত শাপলা স্ফুটিত হচ্ছে। মেঘের মনের ঘরে অগোচরে বিচরণ করা অদৃশ্য অনুভূতিতে হৃদয় তোলপাড় শুরু করেছে। মেঘাচ্ছন্ন চিত্তে মোহগ্রস্তের ঝঙ্কার, নিভৃত অনুভবে প্রণয়ের আভাস। মস্তিষ্কে তাহার পরিক্রমণ, চিন্তনে তাকে দেখার সুপ্ত অভিলাষ। 7 বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজাদ্দুল খান আবির। 6 মাস পর ফেরার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত কারণে হঠাৎই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। আলী আহমেদ খান কারণ জিজ্ঞেস করেও ছেলের কাছ থেকে অনাসক্তরূপ কোনো উত্তর পায়নি। বিশেষ কোনো কারণ ছাড়া ছেলে সহসা দেশে ফেরার বিষয়টা আলী আহমেদ খানের মনোপুত হয়নি। তবে আবিরের বাড়ি ফেরার আনন্দে সন্ধিকুঞ্জে বিস্তৃত পরিসরে আয়োজন চলছে। গতকাল বিকেল থেকে রাতভর মাহিলা খান ও হালিমা বেগমরা আবিরের পছন্দের পিঠা বানিয়েছে। ইকবাল খান গতকাল রাতে সিলেট থেকে ফিরেছেন। ভোরের সূর্য ঠিকমতো ওঠার আগেই ব্যাগ নিয়ে বাজারে চলে গিয়েছেন। ভাতিজার পছন্দের মাছ সবজি থেকে শুরু করে অফুরন্ত বাজার নিয়ে বাসায় ফিরছেন। আলী আহমেদ খান বাসার সামনে হাঁটতে বেরিয়েছেন। ছোট ভাইকে এত বাজার নিয়ে ফিরতে দেখে হন্তভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লেন। ভারী কণ্ঠে বললেন, এত সকালে কেউ বাজারে যায়? সকালে না গেলে ভালো জিনিস পাবো কিভাবে? আবির কখন আসবে? ভাইজান, আলী আহমেদ খান গুরুতর ভঙ্গিতে জবাব দিলেন, আবিরের আসতে বোধহয় বিকেল হবে। ইকবাল খান বললেন, ওহ। মেঘের আলুলাই মন আজ কিছুতেই শান্ত হচ্ছে না। হবেই বা কিভাবে? গতকাল আবিরের পাঠানো সর্বশেষ মেসেজটা অলক্ষিতভাবে বৃক্ষস্পন্দন জোরালো করে তুলেছে। মেঘের ঘুম ভাঙতেই সহসা ফোন হাতে নিল। গতকালের মেসেজটা আবারও পড়তে লাগলো। অনিয়ন্ত্রিত মস্তিষ্ক যদি অধিকারবোধের আস্তানা হয়, তাহলে আমি সেই আস্তানার সর্দার। কেউ যদি আমার ক্ষমতার প্রতাপ দেখতে চায়, তবে তাকে বিস্তরের শেষ সীমানায় অব্যাহতি দিব। বাতাসে সদা পুষ্পের সুবাস ছড়ায় না, কখনো কখনো বিষাক্ত হাওয়াও বয়ে যায়। যে হাওয়ায় ক্রোধানলে জ্বলন্ত হৃদয়ের অবরুদ্ধ আর্তনাদ শোনা যায়। যে পুষ্পমঞ্জুরি বিবশ মনে প্রখর ঝড় তুলতে সক্ষম, তার জন্য মগজে একটু আধটু আন্দোলন চলাকে আমি দোষের কিছু মনে করি না। আমার হঠাৎ দেশে ফেরা যদি অবাঞ্ছিত ঘটনা হয়, তবে আপনি হবেন সেই অবাঞ্ছিত ঘটনার বঞ্চিত কারণ। আমাকে দেওয়া 7 বছরের তীব্র যন্ত্রণার অবসান ঘটিয়ে আপনার অভিমানী আকাশে যদি রঙিন ঘুড়ি না উড়িয়েছি, তবে আমার নাম আবির নয়।
এত বছর তো খুব পালিয়ে বেরিয়েছেন, এবার দেখব কতটা পালাতে পারেন। ম্যাম, বি রেডি। গতকাল মেসেজ দেখার পর থেকে মেঘের অবস্থা নাজেহাল। এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না। হৃদয় প্রবলভাবে উভয় সংকটে ভুগছে। নিশাচর পাখির মতো সারা রাত ছটফট করছে। অর্ধপূর্ণ চাঁদের দীপ্তিতে রুমের সাদা রঙের দেওয়ালটা যখন আলোকিত হয়ে উঠেছিল, মেঘ তখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল। রাস্তার পাশে জ্বলজ্বল করা নিয়ন বাতির নিচে আনমনে বসে থাকা অন্তঃভোলা এক মানবের অবছায়ার দিকে তাকিয়েছিল। 2-3টা কুকুর ছায়ামূর্তিকে ঘিরে বিরতিহীনভাবে ঘেউ ঘেউ করছিল, কিন্তু আত্মভোলা মানব নিবৃত্ত ভঙ্গিতে বসেছিল। সে দৃশ্য দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করে মেঘ একা একাই হেসেছিল। রাতের শেষ প্রহরে একটুখানি ঘুমিয়েছিল, কিন্তু মিম আর আদির হৈহুল্লোড়ে ভোরবেলাতেই ঘুম ভেঙে গেছে। মেঘ নিচে আসতেই মাহিলা খান আদুরে গলায় বলল, এতক্ষণে ঘুম ভাঙল তোর? মাহিলা খান 2 হাতে কাজ করছেন। তার নিরন্তর হাবভাব দেখে মেঘ শঙ্কিত নেত্রে তাকিয়ে রইল। চপল পায়ে কয়েক কদম এগিয়ে বড় আম্মুর সামনে দাঁড়ালো। ঈষৎ হেসে বলল, কোনো হেল্প লাগলে বলো, করে দিচ্ছি। হেল্প তো করতেই হবে, যা রান্না করতেছি বসে বসে খাবি আর বলবি কোনটা কেমন হয়েছে। মেঘ টেবিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে অলক্ষিতে প্রশ্ন ছুড়ল, আমি বলবো? মাহিলা খান চুলায় বসানো পাতিলে খানিক তেল ঢেলে দিলেন। পেঁয়াজের বাটি হাতে নিতে নিতে ঘাড় কাত করে এক নজর মেঘকে দেখে নিলেন। উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, হ্যাঁ, মিম আর আদিকে দায়িত্ব দিয়েছিলাম। কোথায় পালিয়েছে কে জানে। ওরা না বুঝে লবণ, না বুঝে মরিচ। মেঘ মলিন হেসে বলল, তোমার ছেলের আগে আমি খেয়ে নিলে তোমার ছেলের মন খারাপ হবে না? তোদের মতো এত মান অভিমান নিয়ে আবির বসে থাকে না। ছোটোখাটো বিষয় নিয়ে তোরা যেভাবে নাক সিটকাস, এমনভাবে আবির কোনোদিনও নাক সিটকায়নি। আর না তোদের মতো জেদ করেছে। তানভীরের জন্মের পর কিছু না বুঝলেও ঠিকই আদর করত। তোর জন্মের কথা নাই বা বললাম, তোদের জন্মের পর থেকে আজ অবধি আবিরের মুখ তোদের ব্যাপারে শুধু ভালো কথাই শুনেছি। বড় ভাইয়ের দায়িত্ব কর্তব্য কোনোদিন কোনো ত্রুটি রাখেনি। আর তোরা এই ঝগড়া লেগে যাচ্ছিস, রাগ করে কেউ কারোর সঙ্গে কথা বলছিস না, এসব কি? মেঘ ঠোঁট বেঁকিয়ে মনে মনে বিড়বিড় করলো, এত বছর পর ছেলে আসতেছে, তোমার তো খুশি হওয়ারই কথা। আমার কি হবে? আমি তো শুধু এই চিন্তা করছি, তিনি আসলে কোথায় লুকাবো আমি? হালিমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে শুধালেন, খেয়েছিস? আম্মুর কণ্ঠ শুনে মেঘ হন্তদন্ত হয়ে তাকালো। নিজেকে সামলে ধীর কণ্ঠে বলল, না, খাবো। হালিমা বেগম রান্নাঘরে গেলেন। মেয়ের জন্য খাবার বাড়তে বাড়তে বললেন, খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রেডি হয়ে নিস। মেঘের ফুরফুরে মেজাজে ধাক্কাটা যেন ঝট করেই লাগলো। হতবিহ্বল হয়ে প্রশ্ন করলো, কেন আম্মু? হালিমা বেগম প্লেটটা খাবার টেবিলে রেখে মেঘ বিহমিত দৃষ্টিতে আম্মুকে দেখছে। হালিমা বেগম মেঘের প্রশ্নের উত্তর দিচ্ছে না। মেঘ কপাল কুঁচকালো। যেই মাত্র কিছু বলতে যাবে অমনি তিনি বললেন, তানভীর বলেছে তোকে নিয়ে এয়ারপোর্ট যাবে। চটক কাটার মতো চমকে উঠল। মেঘের অত্যাপ্ত চেহারায় লাবণ্য বিলীন হয়ে গিয়েছে। গুরুতর কণ্ঠে চেতিয়ে উঠল, না, আমি কোথাও যাব না। কেন যাবি না? কথার পিঠে প্রশ্ন ছুড়লেন হালিমা বেগম। আবিরের সঙ্গে সম্পর্ক ভালো খারাপ যাই ছিল, এত বছর কারোর সামনে সরাসরি প্রকাশ পায়নি। তবে মেঘ আবিরের তিক্ত সম্পর্কের কথা কারোরই অজানা নয়। আবির নিষেধ করার পর কেউ কোনোদিন মেঘকে সরাসরি কিছুই বলেনি। মেঘ অসহায় দৃষ্টিতে আব্বুর দিকে তাকালো। আমি যাব না, মিমকে পাঠাও। আদি বায়না ধরেছে মিম গেলে আদিকেও নিতে হবে। ওদের বুঝিয়েও আদিকে আটকাতে পারা সম্ভব হচ্ছে না। আদি এয়ারপোর্ট গিয়ে কী না কী অঘটন ঘটাবে। ভাইজান ছেলেটার ওপর আবার খেপে না যায়। তার থেকে তুই গেলে কোনো সমস্যা হবে না। আমাকে কেন যেতে হবে? বড় আব্বু আর ভাইয়া গেলেই তো তাকে নিয়ে আসতে পারে। আমাদের যাওয়ার কি প্রয়োজন? তোরা দুইটা বোন থাকতে একজন গেলে কি হয়? তাছাড়া তুই না গেলে তানভীরকে গিয়ে বল, আমি কিছু জানি না। এত বছর পর ছেলেটা বাড়ি আসতেছে আর তোরা এখন বাহানাই করে যাচ্ছিস। মেঘ মনমরা হয়ে বলল, ভাইয়াকে কিছু বলতে পারবো না। আমি গেলে যদি তোমাদের শান্তি লাগে তাহলে আমি যাব। ঠিক আছে, খেতে বস এখন। মেঘ ফোঁস করে দম ছাড়ল। অদৃশ্য এক বেড়াজালে অন্যমনস্কিভাবেই জড়িয়ে যাচ্ছে। ইচ্ছা অনিচ্ছার মাঝ বরাবর আটকে আছে। সুদীর্ঘ সময়ের অভিমান অভিযোগের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আবির নামক বিষবৃক্ষ অলক্ষিতেই আঁকড়ে ধরেছে, যার থেকে নিস্তার পাওয়া অসম্ভব। মেঘ মৃদুমন্দ সমীকরণের শীতল হাওয়া বুকে টেনে শান্ত গলায় আওড়ান, আব্বু কোথায়? এর মধ্যেই আদি মিমের পছন্দের এক লিপস্টিক নিয়ে
এলোপাতাড়ি ছুটছে। মিমও আদির ধরার জন্য প্রাণপণে চেষ্টা করছে। আদি ছুটে এসে মেঘের পেছনে লুকিয়েছে। হালিমা বেগম ছোট করে বললেন, তোর আব্বু অফিসে। আব্বু এত সকালে অফিসে চলে গেল কেন? ভাইজান আজ অফিসে যাবেন না, তাই তোর আব্বু তাড়াতাড়ি চলে গিয়েছেন। হঠাৎ তোর আব্বুকে খুঁজছিস কেন? মেঘ শান্ত কণ্ঠে বলল, ও আচ্ছা, তেমন কিছু না। আব্বু বাসায় থাকলে আব্বুর সঙ্গে এয়ারপোর্ট যেতাম। সবাই অদ্ভুত এক মিথ্যা মায়ায় মগ্ন হয়ে আছে। অন্যকে হারিয়ে জেতার নেশায় মাথাচাড়া দিয়ে উঠেছে। নিয়মনীতি ভুলে অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোটা তাদের কাছে তামাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার দরুন প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ভুবন পুরনো উত্তপ্ত দুপুরে জঞ্জাট পেরিয়ে মেঘরা এয়ারপোর্টে এসছে। আলী আহমেদ খানের নিজস্ব প্রাইভেট কার আছে। সচরাচর ড্রাইভার গাড়ি চালালেও আজ ইকবাল খান নিজেই ড্রাইভ করে এসেছেন। সামনের সিটে তানভীর, পেছনে আলী আহমেদ খান ও মেঘ বসেছে। মেঘ আজ সাদা রঙের একটা গাউন পরেছে, সাথে হালকা বেগুনি রঙের কেটস। ঘন কালো সুন্দরী সুদীর্ঘ চুলগুলো ফ্রান্স বেনি করে সামনের দিকে একপাশে রেখেছে। গাড়ি থেকে নেমে মেঘ এপাশ ওপাশ তাকিয়ে ধীরগতিতে শ্বাস ছাড়ল। সময়ের সাথে সাথে মেঘের বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। এয়ারপোর্টের ভেতরে এসে ঠিকই, কিন্তু মেঘ তানভীরের পেছনে চুপটি করে দাঁড়িয়ে আছে। আলী আহমেদ খান আর ইকবাল খান কিছুটা দূরে বসে আছেন। অযত্ন অবহেলায় যে সম্পর্কের মৃত্যু ঘটেছে, একটু যত্নই পারে সেই সম্পর্কের পুনর্জন্ম ঘটাতে। মেঘের অবহেলা, তীব্র বিরক্তি আবিরের হৃদয়ের যে মারাত্মক আঘাতটা করেছিল, মেঘের একটু আধটু কথাতে সেই আঘাতের অনেকটা কেটে গিয়েছে। গত 10 মাসে দুজনের গুরুত্ব সম্পর্কে একটু ধারণা হয়েছে এবং দূরত্ব কমেছে একটু একটু করে। আকস্মাৎ মেঘের সামনে থেকে সরে গেল তানভীর। মেঘ আবুদ মনে বোকা দৃষ্টিতে তাকাতেই হৃৎপিণ্ড কম্পিত হলো। নির্লিপ্ত দুটো চোখ সতর্ক হলো। আদুরে দাঁড়ানো লম্বা চওড়া যুবকের নিবিষ্ট দৃষ্টিতে সমুদ্রের সীমাহীন গভীরতা মিশে আছে। অধর জুড়ে লেপ্টে আছে অবিষ্ট হাসি। মেঘের চিত্তচাঞ্চল্যে অবিদিত ভূকম্পের আভাস। বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডে প্রবাহিনীর ন্যায় অতি সন্তর্পণে স্রোতিনের বন্যা চলেছে। ভাবাবেগ বর্জিত ছবিতে হৃদয়হীন নিষ্ঠুর এক মানবের দেখা মিললেও বাস্তবিত অর্থে মেঘ আজ সত্যিকারের আবিরের দেখা পেয়েছে। চোখের অকল্পনীয় মায়া, উপচে পড়া ব্যাকুলতা মেঘের মনে অদ্ভুত এক ব্যথার আভাস বার্তাই জানান দিচ্ছে। এই ব্যথার নাম যে ভালোবাসা। মেঘ কি বুঝতে পেরেছি সেটা? চোখের মায়ায় হৃদয় পোড়ায়। আবির আজ কথাটার যথার্থ উত্তর পেয়েছে। মাহদিবা খান মেঘ নামক সাংঘাতিক ব্যাধিতে আক্রান্ত আবির আজ এক মুহূর্তেই সুস্থ হয়ে উঠেছে। আবিরের মনোমুগ্ধকর অতল চাহনিতে অসীম যাতনার অবসান ঘটেছে। 7 বছর আগে রেখে যাওয়া অভিমানী ছোট মেঘ আজ বড় হয়ে গিয়েছে। তীব্র অভিমানে লাল হয়ে থাকা নাকের ডগা আর স্নিগ্ধ 2 গাল এখন কৃত্রিম ব্লাশনে লাগিয়ে আছে। মনে লুকায়িত আক্রোশ, উপচে পড়া চোখে আজ অনন্ত মুগ্ধতা উপচে পড়েছে। আবিরের বিষাদে ঢাকা মনে নব্য অনুভূতি তোলপাড় চালাচ্ছে। পুরানো সব স্মৃতি ভুলে নতুনভাবে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে। কাজল টানা 2 চোখের দিকে তাকিয়ে বলতে ইচ্ছা করছে, তুমি কি আমার বুক পিঞ্জরের রঙিন চিরকুট হবে? আমার হৃদয়ের অন্তঃস্থলে সংগোপনে অবিষ্ট অনুভূতিগুলো সুরক্ষিত রাখার একমাত্র পন্থা হবে? এত বছর পর ভাইকে পেয়ে তানভীর হাসিমুখে জড়িয়ে ধরল। আবিরও শক্তপোক্ত 2 হাতে বুকে জড়ালো। ভ্রাতৃত্বের বন্ধনের অপ্রকাশিত ভালোবাসার প্রখরতা চোখে ভাসছে দুজনের। তানভীর আবিরের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার গচ্ছিত রেখে যাওয়া অমূল্য সম্পত্তি আজ তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। প্রণয় ঘরে আগলে রেখো তাকে, যাকে ঘিরে সুখের আবেশে কত শত স্বপ্ন দেখেছ ভোরে। এত দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে। আজ থেকে আমার মুক্তি। আমার বোন এখন থেকে তোমার, তাই তোমার বউকে সামলানোর দায়িত্বটাও তোমার। আবির মেঘের দিকে তাকিয়ে বিড়বিড় করল, বউকে সামলাতেই তো 6 মাস আগে ফিরতে হলো। আলী আহমেদ খান এগিয়ে আসতেই আবির চুপ হয়ে গেল। আব্বুকে সালাম জানিয়ে পিতৃস্নেহে ছেলেকে জড়িয়ে ধরলেন। একমাত্র ছেলের প্রতি তার ভালোবাসা বরাবরই একটি তীব্র, তাই আবিরের জন্মের পর আর কোনো সন্তান নেওয়ার কথা চিন্তাও করেননি। বাবা হিসেবে সবসময় নিজেই সেরাটা দিয়েছেন ছেলেকে। ইকবাল খানও সাহায্য করেছেন আবিরকে প্রচুর। সম্পর্কে চাচা হলেও আবিরের সাথে তার সম্পর্ক অনেকটা বন্ধুর মতো। তার জীবনের সুখ দুঃখের বহু ইতিহাস আবিরের জানা। আবিরের দূরে থেকেও যেন
আত্মিকভাবে জড়িয়ে আছে সবার সাথে। আবির আব্বু চাচুর সাথে কথা বলছে, মেঘ আদুরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। আলী আহমেদ খান হঠাৎই বললেন, চলো বাসায় যাওয়া যাক। ইকবাল খান একটা গালেজ নিয়ে গাড়ির দিকে যেতে লাগলেন। আলী আহমেদ খান মেঘের দিকে তাকিয়ে সাহসে ডাকলেন, আম্মু এদিকে এসো। মেঘ মাথা নিচু করে এগিয়ে এসছে। মেঘের ধুকপুকানি বেড়ে অট্টালিকা ছুঁয়ে দিচ্ছে। আবির স্থির দৃষ্টিতে তাকিয়ে অব্যাকুল কণ্ঠে প্রশ্ন করল, কেমন আছেন? আলী আহমেদ খান একগাল হেসে বললেন, এই পিচ্চি মেয়েকে আপনি করে বলছো কেন? তুই করে বলো। আবির মলিন হেসে ফের প্রশ্ন করল, কেমন আছিস? আবিরের মুখ সবসময় আপনি শুনতে শুনতে ওইটাতেই মেঘ অভ্যস্ত হয়ে গিয়েছিল। হঠাৎ বৃষ্টির মতো আবিরের বলা এই শব্দটাকেও খানিক চমকে উঠল। চঞ্চল মনটা কেমন করে কাঁপছে। চোখ তুলে তাকিয়ে কাঁপা গলায় উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমেদ খান বললেন, আমি যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি এসো। আবিরের চোখে ইশারা দিতেই তানভীর আরেকটা লাগেজ নিয়ে চলে যেতে লাগলো। মেঘ চোখ নামিয়ে বড় আব্বুর সাথে যাওয়ার জন্য যেই পা বাড়াবে অমনি আবির মেঘের হাত চেপে ধরল। কিং কর্তব্য বিমূঢ় মেঘ বিস্ময় সমেত তাকালো। হাতের সাথে সাথে মেঘের সর্বাঙ্গে ভয়ঙ্কর রকমের কম্পন হচ্ছে। মেঘ প্রশস্ত আঁখিতে আবিরকে দেখছে। নিস্তব্ধ চেহারায় রং পাল্টাতে সময় লাগলো না বেশি। কিছু মুহূর্তের ব্যবধানে চোখ মুখে তীব্র ক্রোধ ফুটে উঠল। আচমকা এভাবে হাত ধরাটা ঠিক পছন্দ হয়নি। মেঘ সর্বশক্তি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো। ঘাড় ঘুরিয়ে বারবার বড় আব্বুকে দেখার চেষ্টা করছে। মেঘের ক্রোধে ফুঁসে ওঠা মুখশ্রী দেখে আবিরের ঠোঁটের হাসি প্রখর হলো। আবির অন্য হাতে অবিন্যস্ত চুল ঠিক করে আলগোছে ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরার কারণটা কি জানতে পারি? মেঘের ক্রোধাগ্নিতে দৃষ্টি ক্ষীণ হলো। অতর্কিতে কপাল কুঁচকাল। চেহারার উদ্বেগের ছাপ স্পষ্ট। নিজের পরনের জামার দিকে তাকিয়ে সহসা আবিরের দিকে আশ্চর্য নয়নে তাকালো। আবিরের পরনে সাদা শার্ট দেখে আলগোছে ভ্রু কুঁচকে আসে। অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নিজেকে ধাতস্থ করে ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, আমি কি করে জানবো যে আপনি সাদা শার্ট পরে আসবেন? শীতের রাতে টিনের চালে শিশির বিন্দু পড়ার মতো মন পিঞ্জরে প্রণয়ের বেহুলা বাজছে। মায়াবী আবেশে কত শত স্বপ্ন উঠছে। আবির নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল, জানলে বুঝি পড়ে আসতি না? বিদ্যুৎ চমকানোর গতির মতো অনিশ শৈলীতে মেঘ জানালো, ভুল করেও পড়তাম না। এখন হাত ছাড়ুন আমার। না ছাড়লে কি করবি? আবিরের অহেতুক প্রশ্নে মেঘের ভীষণ রাগ হলো। আবিরের সঙ্গে অল্প স্বল্প কথা হয় মানে এই নয় প্রথম দেখাতেই এভাবে হাত ধরে ফেলবে। মেঘ ঘাড় ঘুরিয়ে তানভীরকে দেখার চেষ্টা করলো। এত মানুষের ভিড়ে তানভীরকে আর দেখাই গেল না। মেঘ মাত্রাতিরিক্ত রাগে হাতাহাতি জ্ঞানশূন্য হয়ে পড়ল। কোন অধিকারে হাত ছুঁয়েছেন আমার? আবির অতর্কিতে কপাল কুঁচকালো। দাঁতে দাঁত চেপে নিরেট কণ্ঠে উত্তর দিল, আমার অধিকারবোধ শেখাতে আসিস না। তোকে ছোঁয়ার জন্য যদি অধিকারাময় স্বাক্ষর আনতে হয়, আমি সেই অধিকারাময়ের স্বাক্ষর করে হলেও তোকে ছুঁব। আবিরের কথায় কঠোরতা বুঝতে পেরে মেঘ কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে রইল। আবির মেঘের হাতটা আরও শক্ত করে ধরে বলল, রাগ হচ্ছে? হাত ধরার অপরাধে খুন করতে ইচ্ছা করছে, ছুরির ব্যবস্থা করে দিব? মেঘের রাগ ক্ষোভ প্রগাঢ় হয়ে উঠল। আশেপাশে তাকাতেই খেয়াল করলো মানুষজন কেমন করে তাকিয়ে আছে। কুণ্ঠায় মেঘের দৃষ্টি সরু হলো। চিবুক নামিয়ে চাপা স্বরে বলল, প্লিজ ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি, ছাড়িয়ে নিতে পারলেন না? আবিরের ঠোঁটে রহস্যময় হাসি দেখে মেঘ কটমট করে বলল, আমি কিন্তু চিৎকার করব। আবির এবার শব্দ করে হাসলো। মেঘ আশ্চর্য নয়নে তাকে প্রশ্ন করল, আপনি হাসছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। আবির তপ্ত স্বরে প্রশ্ন করল, তুই যে আস্ত একটা নির্বোধ সেটা কি জানিস? মানে? আবির এপাশ ওপাশ চোখ ঘোরালো। গুরুভার কণ্ঠে বলল, এই যে পাবলিক প্লেসে চিৎকার করার হুমকি দিচ্ছিস, মানুষ জড়ো হলে কি বলবি? আমি তার সাথে অনৈতিক কাজ করেছি সেটা বলবি? মেঘ দ্বিধাহীন জবাব, হ্যাঁ। কি করেছি? শুধু হাতটাই তো ধরেছি, চুমু তো আর খাইনি। চুমু খেলেই বা কি? মানুষ যখন জিজ্ঞেস করবে তোর আমার সম্পর্ক কি, আমি নির্ভয়ে বলবো আমরা স্বামী স্ত্রী। ভাবছিস তার প্রমাণ চাইবে? তোর আমার ম্যাচিং ড্রেস দেখে প্রমাণ চাওয়াটা সাহসই পাবে না। মেঘ হন্তভন্ত হয়ে বলল, সব কিছু গুছিয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না, তুমি এগুলো বাদ দাও। আবিরের নির্লজ্জ কথাবার্তা শুনে মেঘের কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হচ্ছে। এত বছর বয়সে প্রথমবারের মতো কেউ এমন কথা বলছে। রাগে থেকেও লজ্জা আর কুণ্ঠা কোথাও লুকিয়ে পড়তে ইচ্ছা করছে। আবির আকস্মাৎ মেঘের হাত ছেড়ে দিল। উদাসীন চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, থাক, এবারের মতো ছেড়ে দিলাম।
কয়েক মুহূর্ত পর আচমকা কেউ পেছন থেকে আবিরকে জড়িয়ে ধরল। আবির তাকানোর আগেই পুরো দুহাত আবিরের চোখে চেপে ধরল। আবির হাতের ওপার আলতোভাবে ধরেই উঁচু গলায় বলল, রাকিব। রাকিব চোখ ছেড়ে হেসে বলল, চিনতে পেরেছিস তাহলে? আমি আরও ভাবছিলাম চিনতেই পারবি না। মানুষ চেনবার ক্ষমতা যতদিন থাকবে আমি তোকে ঠিকই চিনে নিব। ইনশাল্লাহ। রাকিব সহাস্যে বলল, ইনশাল্লাহ। আবির বলল, তুই এতক্ষণে আসলি কেন? রাসেলই বা কোথায়? ও আসেনি? রাকিব ব্যস্ত ভঙ্গিতে বলল, এসেছিলেন তো আগেই। কারোর ব্যক্তিগত মুহূর্তে বিরক্ত করলে কোনো রুহু যুদ্ধে শহীদ হতে হবে কে জানে, সে ভয়ে আসতে পারছিলাম না। রাসেলও এসেছে, ওই তো আসতেছে। রাকিব সঙ্গে সঙ্গে মেঘের দিকে তাকালো, ঠোঁটে ঝলমলে হাসি টেনে বলল, ভা। আবির আকস্মাৎ রাকিবের কাঁধে হাত রাখলো। রাকিব কথা থামিয়ে আবিরের দিকে তাকাতেই আবিরের ভয়ানক দৃষ্টির সম্মুখীন হলো। বোকা হেসে রাকিব বলল, আমি তো ভালো আছে কি না জিজ্ঞেস করতে চেয়েছিলাম। আবির দাঁতে দাঁত পিষে বলল, সেটা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করা যায়। রাকিব গলা খাকারি দিয়ে শান্ত গলায় প্রশ্ন করলো, কেমন আছো আপু? আবিরের দিকে তাকিয়ে আবারও জিজ্ঞেস করলো, এখন ঠিক আছে? আবিরের গম্ভীর জবাব। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? খুব ভালো। আমি রাকিব, আর সে রাসেল। আবিরের ছোটবেলার বন্ধু। আর বড়বেলার? থাক, এখন বলবো না। তানভীর ওদের ডাকতেই আসতেছিল। আবিরদের বের হতে দেখে ওখানেই থেমে গেল। মেঘ চোখ মুখ শক্ত করে রেখেছে, মনে মনে ভাবনার বিভোর হয়ে গেছে। আলী আহমেদ খান আবিরকে বের হতে দেখে জিজ্ঞেস করলেন, এতক্ষণ লাগলো কেন? কোনো সমস্যা হয়েছিল? না, রাকিবরা এসছে তাই। কোথায় ওরা? তানভীরের সাথে কথা বলছে। রাকিবকে একটুখানি দেখেই আলী আহমেদ খান ভারী কণ্ঠে ডাকলেন, এয়ারপোর্টের সম্মুখভাগ কোলাহলপূর্ণ, দাঁড়ানোর মতো কোনো অবস্থান নেই। রাকিব দ্রুত এগিয়ে এসে বলল, জি আঙ্কেল। কখন এসছো? দেখলাম না তো তোমাকে। কিছুক্ষণ হলো। এখানে আর কথা বলার দরকার নেই, বাসায় চলো তোমরা। আজ না আঙ্কেল, অন্য দিন যাব। অন্য দিনেরটা অন্য দিন হবে, বেশি কথা না বলে চলো। আচ্ছা আপনারা যান, আমি আর রাসেল বাইরে আসতেছি। আলী আহমেদ খান মৃদু হেসে বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি এসো। কিংকর্তব্য বিমূঢ় মেঘ সবার কথোপকথনের মাঝে স্তম্ভিত হয়েছিল। গাড়িতে বসতে গিয়ে ফের গুরুতর এক সমস্যায় পড়ল। ড্রাইভিং সিটে ইকবাল খান, তার পাশে আগের মতোই তানভীর বসেছে। পেছনে আলী আহমেদ খান বসেছেন, ওনার পাশে আবির বসা। আবিরের পাশে বসার ইচ্ছে নেই মেঘের, কিন্তু বড় আব্বুকে কিছু বলার সাহসও নেই। আবির ঠোঁট কামড়ে হেসে ভ্রু নাচিয়ে পরপর শান্ত কণ্ঠে বলল, কি হলো, বসছিস না কেন? মেঘ অনিচ্ছাকৃত সত্ত্বেও আবিরের পাশে বসলো। আবির সে ইচ্ছাকৃত মেঘের পেছনে লাগবে এটা বুঝতে বাকি নেই। আবিরের পাঠানো মেসেজের কথা মনে করেই মেঘ কপালে হাত রাখলো, নীরবে দীর্ঘশ্বাস ফেলল। মাঝখানে জায়গা রেখে বসা সত্ত্বেও আবিরের বাহুর সাথে ধাক্কা খাচ্ছে বারবার। আবির আব্বু, কাকামণি ও তানভীরের সাথে দু একটা কথা বলে আবার নিশ্চুপ হয়ে যাচ্ছে। আর চোখে দু একবার মেঘকে দেখলেও তেমন একটা গুরুত্ব দেয়নি। কতগুলো বছর পর জন্মভূমির চিরচেনা গন্ধ পাচ্ছে। রৌদ্রোজ্জ্বল দিনে মায়াবী নদীর কূলে ঘুড়ি ওড়ানো চঞ্চল কিশোর আজ প্রাপ্তবয়স্ক যুবক। সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো কেমন যেন নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। সূর্যের উজ্জ্বল আলোকেও মস্তিষ্ক আঁধারে ডুবে আছে। সন্ধিকুঞ্জে পা রাখতেই মালিহা খান এগিয়ে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। আবেগাপ্লুত হয়ে আবিরও জড়িয়ে ধরল মাকে। মায়া মমতায়ও মায়ের স্পর্শ পেয়েছে 7-7টা বছর পর। আম্মুর কান্না দেখে আবিরের কান্না চোখে মুখে ফুটে উঠেছে, চোখ লাল হয়ে যাচ্ছে। হালিমা বেগমের মাথায় হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আপা আর কত কাঁদবে, এবার একটু শান্ত হও। আবিরকে উদ্দেশ্য করে শক্ত কণ্ঠে বললেন, তোর আম্মুকে থামতে বল, ভাইজান দেখলে রাগারাগি করবেন। আবির আম্মুকে শান্ত করে সোফায় বসালো। আবিরের কথা বলতে কষ্ট হচ্ছে, কণ্ঠস্বর কাঁপছে। আদি মিম রুমে ছিল, বসার ঘরে কান্নার শব্দ শুনে ছুটে এসেছে। আদি এসেই জড়িয়ে ধরল আবিরকে। মিম আহ্লাদি কণ্ঠে শুধালো, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? আমরা খুব ভালো আছি। হালিমা বেগম 2 গ্লাস শরবত নিয়ে এসেছেন। আবিরের 1 গ্লাস আম্মুর হাতে দিল। অন্য গ্লাস নিতে নিতে জিজ্ঞেস করলো, মামুনি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? এই তো আছি। কাকিয়া কোথায়? কিছুক্ষণ আগেই রুমে গেল। ঘুমিয়েই পড়েছে কি না? আদি জিজ্ঞেস করলো। ভাইয়া আমাদের জন্য কি এনেছো? আবির সহসা বসে থেকে উঠে ব্যস্ত হলো, কিন্তু আম্মু আর মামনির জন্য উঠতে পারল না। হালিমা বেগম রাঙি স্বরে বললেন, আগে শরবতটা শেষ কর, কি এনেছিস না এনেছিস এগুলো পরেও দেখা যাবে। আবির মৃদু হেসে তানভীরের দিকে তাকিয়ে বলল, তানভীর লাগেজটা নিয়ে আয়।
তানভীর আবিরের দৃষ্টি খেয়াল না করেই যেই মাত্র একটা লাগেজ টান দিতে যাবে অমনি আবির চেঁচিয়ে উঠল, এই লাগেজ ছুবি না। আচমকা আবিরের চিৎকারে তানভীর সহ উপস্থিত সকলে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তানভীর অবাক চোখে তাকিয়ে আছে। মেঘ বাসায় এসেই নিজের রুমে চলে গিয়েছে। আলী আহমেদ খানও ফ্রেশ হতে রুমে গিয়েছেন। মিম আদির আতঙ্কিত মুখখানা দেখার মতো না। আবির সবার দিকে তাকিয়ে পলক নামিয়ে সহসা স্বাভাবিক কণ্ঠে বলল, পাশের লাগেজটা নিয়ে আয়। তানভীর মুচকি হেসে লাগেজ এগিয়ে দিল। আবির লাগেজ খুলে ধীর কণ্ঠে বলল, মিম আদি নিজ দায়িত্বে নিয়ে নে। আরেকজন কোথায়? কৌতূহলী চোখে তাকালো আবির। মেঘ কোথাও নেই দেখে ঈষৎ ভ্রু গুটালো। মিম সঙ্গে সঙ্গে বলল, আপু রুমে। মিম আর আদি খুব সাধারণতার সাথে সবার উপহার বের করে পাশের সোফায় রেখেছে। আবির একে একে সবার জন্য আনা উপহার দিয়ে দিচ্ছে। চাচু উপস্থিত নেই, তাই তার জন্য আনা উপহার মামনিকে দিয়েছি। কিছুক্ষণ পর জামা পাল্টিয়ে মেঘ নিচে এসছে। মিম আদুরে গলায় বলল, ভাইয়া আপু আসছে, আপুর গিফটটা দিবেন না? আবির একটা ল্যাপটপ মেঘকে দিয়ে বলল, এটা তোর। মেঘ গোল গোল চোখ তাকিয়ে আওড়ালো, এটা আমার? আর এটা কি নতুন ল্যাপটপ? মেঘ আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীর নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে ফোন দেখছে। আবির বিড়বিড় করে বলল, কেউ কিছু বলবে না, নিশ্চিন্তে নিতে পারিস। রাকিব, রাসেল নানান রকম ফল নিয়ে বাসায় এসছে। সবাইকে সালাম দিয়ে আবিরের আব্বুর হাতে ফলগুলো দিয়ে আওড়ালো, আন্টি ভালো আছেন? আমি রাকিব। এতদিনে আন্টির কথা মনে পড়লো? আবিরের মুখে তোমাদের কথা কত শুনি, আর তোমরা আমাদের কথা স্মরণই করো না। আবির বাসায় নেই বলে বছরের পর বছর কোনো খোঁজই নাওনি, এগুলো কি ঠিক? রাকিব গাল ফুলিয়ে ছোট করে বলল, সরি আন্টি। সরি বলতে হবে না, এত কি নিয়ে এসছো? তোমাদের বাসায় আসতে আর কখনো এসব নিয়ে আসবে না, মনে থাকবে? জি আন্টি, মনে থাকবে। তানভীর মেকি স্বরে বলল। রাকিব ভাইয়াদের ভাব দেখে মনে হচ্ছে তারা রোগী দেখতে এসেছেন। রাকিব দাঁত বের করে হেসে বলল, রোগী দেখতেই এসেছি, জলজ্যান্ত একটা রোগী তোর আমার ভাই। কথা অসম্পূর্ণ রাখার অভ্যাসটা এখনও যায়নি তোমার। মালিহা খান ঠোঁটের কোণায় হাসি টেনে বললেন। আবির ফ্রেশ হয়ে আয়, খেতে দেয় তোদের। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে। আবির লাগেজ নিয়ে নিজের রুমে ঢুকলো। নিজের রুমের পরিচিত ঘ্রাণটা আজ বড্ড অপরিচিত লাগছে। তবে রুমের প্রতিটা জিনিস এখনও অক্ষত অবস্থায় আছে, থাকবেই না কেন? মালিহা খান যে ছেলের শৈশব থেকে কৈশোর পর্যন্ত সকল স্মৃতি খুব যত্ন করে রেখেছেন। এমনকি কেউ যেন আবিরের রুমে ঢুকতে না পারে তার জন্য বছরের পর বছর রুমে তালা পর্যন্ত দিয়ে রেখেছেন। যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কান্না করতেন। একমাত্র ছেলের স্মৃতি আগলে এত বছর অপেক্ষা করেছেন। গতকাল আবিরের দেশে ফেরার কথা শুনে রুমটা পরিষ্কার করিয়েছেন। রাকিব আর রাসেলও আবিরের রুমে এসেছে। তানভীর ওদের সাথে কথা বলছে। আবির গোসল সেরে বের হতেই 3 জোড়া কৌতূহলী চোখ তপ্ত দৃষ্টির মুখোমুখি হলো। আবির ভ্রু গুটিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে তোদের? তানভীর ক্ষীণ হেসে জিজ্ঞেস করলো, ওই লাগেজে কি আছে ভাইয়া? তখন ওভাবে চেঁচালে কেন? আবিরের চোখ মুখে বিরক্তির ভাব। মুখ ফুটিয়ে চোয়াল শক্ত করে উত্তর দিল, ওইটাতে আমার ব্যক্তিগত কিছু জিনিস আছে। রাকিব চোখ ছোট করে বলল, ব্যক্তিগত জিনিসগুলো দেখার জন্য আমার বোধহয় মন ছটফট করছে, এখন কি করব? আবির স্বভাবসুলভ গুরুতর ভঙ্গিতে তাকালো। সহসা ভরাট কণ্ঠে বলল, আধা কেজি বরফ কুচি খেয়ে সঙ্গে সঙ্গে 1 গ্লাস গরম দুধ খেলে মনের ছটফটানির সাথে সাথে তোর ছ্যাঁচড়ামি করার স্বভাবটাও চলে যাবে। তানভীর মনমরা হয়ে ডাকলো, ভাইয়া। আবির কপাল কুঁচকে বলল, কাউকে দেখানোর মতো জিনিস আশা করি ব্যক্তিগত হয় না। তুই অন্তত পক্ষে বোঝ। ঠিক আছে বুঝলাম, তুমি যা বুঝাবে আমি তাই বুঝবো। তুমি যদি বলো এটা হাতি, আমি বলবো হ্যাঁ এটাই হাতি। রাসেল ভাইয়া বিশ্বাস না করলে জোর করে বিশ্বাস করাবো। আবির ঠোঁট বেঁকিয়ে কিঞ্চিৎ হাসলো। টাওয়েল দিয়ে চুল মুছে সাদা রঙের আরেকটা শার্ট পরে নিল। আবিরের প্রিয় রঙের তালিকায় একমাত্র সাদা রঙটাই স্থায়ী, তাই সাদা শার্ট বা টি শার্টে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। রাসেল হঠাৎই প্রশ্ন করলো, আবির তুই অফিসে যাবি কবে থেকে? আব্বুকে জানাই আগে, আব্বু কি বলেন দেখি, তারপর ভেবে দেখব। তোর যে পার্সোনাল কোম্পানি আছে এটা কি আঙ্কেল এখনও জানেন না? আবিরের নীরের জবাব, না। কিন্তু কেন? রাকিব যখন তোর প্ল্যানের কথা, কোম্পানির শেয়ারের কথা বলেছিলে আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম। শুধু বলেছিলাম আব্বার সাথে কথা বলেই ফাইনাল করব। যেখানে আমি কোম্পানির সামান্য একজন শেয়ার হোল্ডার হয়ে আব্বাকে জিজ্ঞেস না করে কিছু করার সাহস পাইনি, সেখানে তুই একার সিদ্ধান্তে কোম্পানি শুরু করার পরিকল্পনা কিভাবে করলি? আবির মৃদু হেসে তানভীরের কাঁধে হাত রেখে বলল, এই যে আমার ভাই, ও আছে বলেই আমি এখনও টিকে আছি। শত ঝড় ঝাপটার পরেও তোদের সামনে জীবিত অবস্থায় আসতে পেরেছি। তারপর তোরা তো আছিসই, আমার সফলতাই তোরা।
আমার ব্যর্থতাও তোরা। সবচেয়ে বড় বিষয় হলো কোম্পানি শুরু করার প্ল্যানটা মূলত একজন আঙ্কেল দিয়েছিল, আমার এক বন্ধুর বাবা। বড় বড় কোম্পানির সাথে ওনার খুব ভালো পরিচিতি আছে। ব্যবসা সম্পর্কে আমার আগ্রহ দেখে তিনি নিজ থেকেই আমাকে অনেক সাহায্য করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন। তিনি বলেছিলেন ওখানে কোম্পানি শুরু করে আস্তে ধারে সেটেল হয়ে যেতে। সেটেল হওয়ার ইচ্ছে আমার কোনো কালেই ছিল না, তবে কেউ জানতে চাইলে তাহলে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে সেটেল হওয়ার চিন্তাভাবনা করলাম। কিন্তু কী আর করা, বাইরে সেটেল হওয়ার বিষয়ে ওনার তীব্র বিতৃষ্ণা দেখে আমার মনের বিতৃষ্ণা জন্মে নিয়েছিল। তারপর দেশে কোম্পানি শুরু করার চিন্তা করি। রাকিব আর তানভীরকে জানানোর পর ওরা খোঁজখবর নিয়ে জানালো। পরবর্তীতে প্ল্যানিং করে কোম্পানি শুরু করলাম। আমি আর কোথায় শুরু করলাম, কোম্পানির যাবতীয় দায়িত্ব তো তোরাই নিয়েছিলি না? আমি আগেই পরিকল্পনা করে রেখেছিলাম ব্যর্থ হলে আব্বু চাচ্চুর এ ব্যাপারে কিছুই জানাবো না। তার মানে কেউ একজন চাইলে তুই বিদেশে সেটেল হয়ে যেতিস? কেউ চাইলে চিন্তাভাবনা করতাম বলেছি। রাকিব ওপরের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে বলল, বিদেশে সেটেল হতে পারছিস কাকে নিয়ে? জীবনে সেটেল হয়ে যা তাড়াতাড়ি, ঝটপট বাপ হয়ে চটপট আমাদের চাচু হওয়ার সুযোগ করে দে। আবির গম্ভীর কণ্ঠে বলল, আব্বুর 3 দফায় ডাকা শেষ। এখন ঝটপট খেতে না গেলে আম্মুর ধমক খেতে হবে চটপট। চল তাড়াতাড়ি। গুরুত্বপূর্ণ কথা বলবার তুই এক ফোঁটা গুরুত্বও দিলি না। আবির ভেজা চুলে হাত বুলিয়ে রাকিবের হাতের তালুতে আঙুল ঝেড়ে 2-1 ফোঁটা পানি ফেললো। আকস্মাৎ পরিহাস করে বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোর কথা গুরুত্ব দিব না? এটা সম্ভব? এই যে দেখ কত ফোঁটা গুরুত্ব দিলাম। তানভীর আর রাসেল হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। রাকিব নিরানন্দ কণ্ঠে বলল, আমি দোয়া করি তোর হালি হালি ছেলে হোক। কথাটা বলতে বলতে রাকিব দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, হে খোদা, রাকিবের দোয়া তুমি রাকিবের উপর কাবুল করো, আমিন। আমিন শব্দটা জোরে বলায় ব্যালকনি থেকে রাকিব শুনে সেও উঁচু গলায় বলল, সুম্মা আমিন। আবির ঠোঁট কেঁপে হাসিতে আটকাতে পারল না। খাবার টেবিলে আবির, তানভীর, রাকিব, রাসেল খেতে বসেছে। আলী আহমেদ খান জরুরি কাজে মাত্রই অফিসের জন্য বের হয়েছেন। ইকবাল খান কিছুক্ষণ হলো আদি আর আকলিমাকে নিয়ে ডাক্তার দেখাতে বের হয়েছেন। ইদানিং আদির মাথার ব্যথা প্রচুর বেড়েছে। কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ব্যথা ঠিকমতো কমছে না, তাই আজ চোখের ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছেন। হালিমা বেগম রুমে শুয়ে আছেন। মালিহা খান খাবার রেডি করছেন। মেঘ সেগুলো টেবিলে পরিবেশন করছিল। আবিররা নেমে আসতেই মেঘ আস্তে করে বলল, বড় আম্মু তুমি এখানেই আসবে প্লিজ। রাকিব সঙ্গে সঙ্গে বলে উঠল, আন্টি আপনার আসতে হবে না, আজ না হয় মেঘই আমাদের খাওয়াবে। মালিহা খান ঈষৎ জোর গলায় বলুন, ও পারবে না এসব, আমরাই তো। তাছাড়া তানভীর আছে, আবির আছে, ওরাই হেল্প করে দিবে। কি আবির, করবি না? আবির দাঁতে দাঁত পিষে বলল, মুখটা কি তোর বন্ধ থাকে না? রাকিব আবিরের কথায় তেমন একটা গুরুত্ব দিল না। পূর্বের ন্যায় ভাব নিয়ে বলল, আমি ভুল কি বললাম? মেঘ এগিয়ে এসে পোলাওয়ের বাটি হাতে নিল। তানভীরের প্লেটে পোলাও দিতে লাগলো। রাকিব মলিন গলায় বলল, আজকের স্পেশাল গেস্ট আবির। মেঘ একে একে সবার প্লেটে পোলাও দিয়ে অবশেষে আবিরের প্লেটে অল্প পোলাও দিল। সবার প্লেটে একটা করে রোস্ট দিলেও তানভীরের প্লেটে 2টো রোস্ট দিল। রাসেল বলল, 2টো রোস্ট পাওয়ার কথা ছিল আবিরের, অথচ তুই তানভীরকে 2টো রোস্ট দিলে। ভাইয়ের রোস্ট বেশি পছন্দ তাই 2টা দিয়েছি, আপনার লাগলে বলুন এক্ষুনি দিচ্ছি। আবির, তোর লাগবে? আবির ছোট করে বলল, না। মেঘ বেশ মনোযোগ দিয়ে খাবার পরিবেশন করছে। প্রথম দিকে খুব দুশ্চিন্তায় ছিল, তাই আর চোখে বারবার বড় আম্মুর দিকে তাকাচ্ছিল, যেন বড় আম্মু এসে খাওয়ানোর দায়িত্বটা নেয় আর মেঘ চলে যেতে পারে। কিন্তু মালিহা খান সবার জন্য ফিরনি রান্না করতে ব্যস্ত। মেঘ আবিরদের খাওয়ানোর দায়িত্ব নেওয়ায় তিনি খানিক স্বস্তি পেয়েছেন। মেঘ সবাইকে সমানভাবে খাবার পরিবেশন করলেও তানভীরের পছন্দের খাবার এর প্রতি বিশেষ মনোযোগ তার। সবার মাঝে ভাইয়ের আগের বেশিরভাগটা তুলে দিচ্ছে। ভাই বোনের সীমাহীন ভালোবাসা দেখতেও ভালো লাগে। আবির সহ রাকিব, রাসেল বিষয়টা অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছে। মালিমা ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ঘুম ভাঙতেই তাড়াতাড়ি উঠে এসছেন। গলদা চিংড়ির ভুনা থেকে একটা বড় সাইজের চিংড়ি মাছ তানভীরের প্লেটে দিতেই তানভীর বলল, আর খেতে পারবো না বুনু। রাকিব বলল, বোন ভালোবেসে খাওয়াচ্ছে, বারণ করতে নেই, সবার ভাগ্য তো আর আবিরের মতো নয়। আবির ঠোঁট ফুলিয়ে ছোট করে শ্বাস ছেড়ে উদাস মনে বলল, ইস, তোদের মতো আমারও যদি একটা বোন থাকতো। হালিমা বেগম রুম থেকে বেরিয়ে এসে আকস্মাৎ বলে উঠল, মেঘ তো তোরই বোন। তৎক্ষণাৎ বিষম খেল আবির। নিজেকে ধাতস্থ করতে এক নাগাড়ি কেসে চলেছে। কাশির দরুন নিঃশ্বাস আটকে যাচ্ছে। তানভীর দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল। রাকিব উঠে বাঁ হাতে আবিরের পিঠে চাপড় দিতে দিতে আওড়ালো, ঠিক আছিস তুই? আবির নিঃশ্বাস নিয়েই যাচ্ছে।
নিঃশব্দে ওপর নিচ মাথা নাড়ল। চোখের শিরাগুলো রক্তিম দেখাচ্ছে। মামনির সামান্য একটা বাক্য যেন মস্তিষ্ক বিগড়ে দিয়েছে। অনাকাঙ্ক্ষিক কিছু শব্দ অপ্রত্যাশিত ঘটনার উদ্ভব ঘটাতে সক্ষম। তিক্ততার এই ভুবনে রূপসৌন্দর্যের আড়ালে কারোর মায়ার সন্তর্প হওয়ার মনস্তাপ যেই বুঝে সে কারোর মায়ায় মোহিত হয়েছে, যার ভাবনায় হৃদয় বিধ্বস্ত হয়েছে অগণিতবার। ভালো লাগা আর ভালোবাসা শব্দ দুটো কাছাকাছি হলেও তাদের মধ্যবর্তী পার্থক্যের পরিধি ব্যাপক। বর্ষার দিনে হঠাৎ বৃষ্টি যতটা স্বাভাবিক মনে হয়, শরৎ কিংবা শীতের রাতের হঠাৎ বৃষ্টি ততটাই অস্বাভাবিক লাগে। তেমনই কাউকে এক পলক দেখে দ্বিতীয়বার দেখার তীব্র ইচ্ছা, হৃদয় অরণ্যে বসন্তের আগমনী বার্তা জানান দেওয়া, হেমন্তের শিশির ভেজা শিউলি ফুল ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা, এই সবই ভালো লাগা। এই ভালো লাগায় শুধু ভালো কিছু মুহূর্ত মিশে থাকে, যেটা সময়ের সাথে সাথে মস্তিষ্ক থেকে বিলুপ্ত হয়ে যায়, অথবা কিছু অশুভ অনাকাঙ্ক্ষিক পরিস্থিতির চাপে হারিয়ে যায়। কিন্তু ভালো লাগা বা ভালোবাসার মধ্যে বিশাল পার্থক্য। ভালোবাসা হলো হৃদয়ের জাগ্রত ভাবাবেগ। এ এক অব্যক্ত যন্ত্রণা, অনুনয়ের বলীন হয়ে যাওয়া, যাহা অপ্রত্যাশিতভাবে চৌহদ্দির শিকল ভেঙে অতকলনে অদ্ভুত রকমের অধিতপ্ত বিস্তর মাঝে মায়ার আঁচল ছড়িয়ে হৃদয় আঙিনায় ঝড় তুলে নিজের কর্তৃত্বের জানাল দেয়, বিবেককে অকাল মৃত্যু ঘটিয়ে অন্তরে অন্তর ব্যাকুলতা সৃষ্টি করে। আবিরের জীবনে মেঘ সেই প্রাণ, যার ভাবনার মস্তিষ্ক আজ বিধ্বস্ত পায়। আবিরের হৃদয়ে একমাত্র মেঘের আধিপত্য চলে। ভালো লাগা ভালোবাসার অনুভূতি ছড়িয়ে মেঘ আবিরের অন্তরের শানিত আকাঙ্ক্ষা হয়ে উঠেছে। হৃদয় রাজ্যের রানীকে বোন ভাবাচ্ছে মায়ামর্দিনীর ইঁদুর মারার বিষ্টপ খেয়ে 1 সপ্তাহ ডায়রিয়ায় ভোগা ভালো। হালিমা বেগম চাপা স্বরে বললেন, কী রে, কী অবস্থা? খেতে বসে রাজ্যের আলাপ কেন করতে হয় তোদের? আবির চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। রাকিব আবারও খাওয়ায় মনোযোগ দিল। তানভীরের খাওয়া শেষ, তাই হাত ধুতে চলে গেলেন। নীরবতা কাটছে সময়। রাকিব রাসেল নিজেদের মধ্যে দু একটা কথা বললেও আবিরের মাথা নিচু করে বসে আছে। মেঘ এগিয়ে এসে আবিরের পাশে দাঁড়ালো। সংকোচ কাটিয়ে মেঘের সুললিত হাত আবিরের কাঁধে রেখে সুমিষ্টি কণ্ঠে আওড়ালো, আবির ভাই, আপনি ঠিক আছেন? আবিরের কম্পিত হৃদয়ের বেহিসাবি কম্পন তীব্র হয়ে উঠল। প্রণয়নী স্পর্শে নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। রাকিব রাসেলের চোখে বিস্ময় উপচে পড়ছে। আবির অবিচল দৃষ্টিতে চোখ তুলে তাকালো। মেঘের উদ্বিগ্ন চেহারা দেখে ঠোঁটে খানিকটা হাসি ফুটল। ঠোঁট দুটো চেপে নিঃশব্দে ঢোক গিলে ভাবুক স্বরে বলল, থাকতে দিচ্ছিস তুই? মেঘ কপাল কুঁচকে আবিরের কাঁধ থেকে হাত সরিয়ে মৃদু স্বরে প্রশ্ন করল, আমি আবার কি করেছি? আবির কিছু না বলে উঠে চলে গেল। মেঘ স্তম্ভিত হয়ে সেদিকে তাকিয়ে রইল। তানভীরকে 2-3টা আইটেম অতিরিক্ত দেওয়া ছাড়া খাবার খাওয়াতে কোনো রকম কার্পণ্য করেনি সে। আবিরের একবারের জায়গায় কয়েকবার সেধেছে, কিন্তু শেষমেশ আবির এই কথা কেন বলল এটাই বুঝতে পারছে না। এতক্ষণ মন ভালো থাকলেও এখন মেঘের মনটা কিঞ্চিত খারাপ হয়েছে। বড় আম্মু মেঘের ওপর ভরসা করে কত বড় দায়িত্বটা দিয়েছিল, অথচ সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি। মালিহা খান সবার জন্য ফিরনি নিয়ে এসেছেন। আবির তানভীর কেউই উপস্থিত নেই। রাকিব আর রাসেল হাত ধুয়ে এসে ফিরনি খাচ্ছে। মেঘ মন খারাপ করে সোফায় গিয়ে বসে পড়েছে। কিছুক্ষণ পর আবির নেমে এসছে। পেছন পেছন চিন্তিত চেহারায় তানভীরও নামছে। আবির বক্রদৃষ্টিতে মেঘের বিমর্ষ আননে এক পলক তাকালো। রাকিবদের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে শুধালো, তোরা কি যাবি? রাকিব খাওয়াই ব্যস্ত। খেতে খেতে আওড়ালো, এখনই বের হবি? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, হ্যাঁ। মালিহা খান রান্নাঘর থেকে বললেন, টেবিলে ফিরনি দিয়েছি, খেয়ে যা। আবির কপাল কুঁচকে অশান্ত কণ্ঠে বলল, তোমাদের আদরের মেয়ে এত খাইয়েছে যে আমার রাতেও খেতে হবে না। 7 বছরের যত্ন মনে হচ্ছে একদিনেই শেষ করে ফেলতেছে। ফিরনি খাওয়ার মতো জায়গা পেটে অবশিষ্ট নেই আম্মু, অল্প একটু খেয়ে যা। আবির স্পষ্ট গলায় বলল, 2 চামচ খাবো, এর বেশি সম্ভব না। ঠিক আছে, কিন্তু যাবি কোথায়? একটু কাজ আছে। আবিররা বেরিয়ে গিয়েছে। মেঘ সোফায় হেলান দিয়ে বসে টিভি দেখছে। আবিরের সামান্য একটা কথাতেই মন খারাপের সব রেশ কেটে গেছে। মনের মধ্যে স্বস্তি এসছে। রাত 9টায় বাড়ির কর্তারা খাবার টেবিলে খাবার খাচ্ছিলেন। আদিকে ডাক্তার দেখিয়ে সন্ধ্যায় নিয়ে এসছে। অল্প বয়সেই ছেলেটার চোখে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। আপাতত কিছু ওষুধের সাথে চশমা লিখে দিয়েছেন। 1 মাস পর আবার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। মিম রুমে পড়তেছে। মেঘ বন্যার সাথে ফোনে কথা বলছিল। 1 সপ্তাহ হলো ভার্সিটিতে ভর্তি হয়েছে। এখনও ভর্তি
কার্যক্রম চলছে, ক্লাস কিছুদিন পর শুরু হবে। আচমকা আবির আর তানভীর বাসায় ঢুকলো। আবিরের আলোকিত চেহারায় ক্লান্তির ছাপ, সাদা শার্টের কয়েক জায়গায় শুকনো রক্তের দাগ লেগে আছে, ডান হাতের আঙুল সহ কিছুটা জায়গায় ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। আম্মু চাচুদের দেখে আবির হাত লুকিয়ে ফেললো, কিন্তু ইকবাল খান তার আগেই দেখে ফেলেছেন। চিন্তিত কণ্ঠে জানতে চাইল, আবির তোর হাতে কি হয়েছে? শার্টেই বা কিসের দাগ? প্রশ্ন শুনে মালিহা খানের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। এগিয়ে এসে ছেলের হাতের করুণ অবস্থা থেকে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে বাবা? তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, তুমি চিন্তা করো না, কিছু হবে না, ঠিক হয়ে যাবে এক্ষুনি। আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, কোথা থেকে মারপিট করে এসেছো? আর কাকে মেরেছো? নিজের হাতের এই অবস্থা করেছো কেন? আবির নিস্তব্ধ চোখে আব্বুর দিকে তাকিয়ে নরম স্বরে বলল, মারপিট করব কেন? তাছাড়া আমি মারপিট একদমই পছন্দ করি না। বন্ধুদের সাথে পিৎজা খেতে গিয়েছিলাম, আর এমন হাল হয়েছে, তাই ভাবলাম ব্যান্ডেজ করে রাখি। তানভীর স্পষ্ট চোখে আবিরের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, বা ভাইয়া কি নাটকই না করলে, বলতেই হয়। আপনি গুরু, আমি শিষ্যি, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। আলী আহমেদ খান কণ্ঠস্বর ভারী করে বললেন, আমাকে কখা বোঝাতে এসো না আবির, তোমার বয়সটা আমি অতিক্রম করে এসেছি। কোনটা বন্ধুদের সাথে মজা আর কোনটা গুরুতর সমস্যা সেটা বোঝার সাহস আমার হয়েছে। তোমার হঠাৎ দেশে ফেরার পেছনে যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে সেটাও আমি জানি। শুধু একটা কথা মাথায় রাখো, তুমি আমাদের একমাত্র ছেলে, তোমাকে ঘিরে আমাদের সাজানো স্বপ্নগুলো নষ্ট করার আগে অন্তত পক্ষে একবার ভেবে দেখো। জি আব্বু, চিবুক নামিয়ে চাপা স্বরে বলল। আবির মাথা নিচু করে সিঁড়ি দিয়ে উঠছে। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। কি হচ্ছে কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারছে না। আবির বাসায় এসেছে 7 ঘন্টাও হয়নি এখনো, এর মধ্যে মারপিট করে রক্তাক্ত অবস্থায় বাসায় এসছে। এখন মানুষ কত প্রকারের কত কিছু করে বেড়ায়, কিন্তু আবিরের থেকে এটা আশা করা যায় না। এমন মানুষও হয়। আবির মেঘের পাশ দিয়ে সুদীর্ঘ পায়ে হেঁটে যাচ্ছে। মেঘ অবাক চোখে তাকিয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির চোখে ভয় নেই, মনে কোনো আতঙ্ক নেই, কি অদম্য চলন। হাবভাব দেখে মনে হচ্ছে সদ্য এভারেস্ট জয় করে ফিরছেন। কাউকে তোয়াক্কা করার বিন্দু মাত্র সময় নেই। মেঘ ঠোঁট বেঁকিয়ে বিড়বিড় করল, আপনাকে হিটলারের সাথে তুলনা করা ভুল ছিল না, আপনি আসলেই একটা হিটলার। আবির থমকালো, তবে ভড়কালো না। বক্রদৃষ্টিতে মেঘের চোখের দিকে তাকালো। মেঘের আঁখি যুগল আকস্মাৎ প্রশস্ত হয়ে গেল। সহসা হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। আবির মুচকি হেসে দরজা কণ্ঠে আওড়ালো, আমি হিটলার হলে তুই কি? শঙ্কিত মেঘের কপালে কয়েক স্তর ভাঁজ পড়ল। চোখের আকৃতি খানিক ছোট হলো, দৃষ্টি আবিরের চোখে নিবিষ্ট। কণ্ঠ খাদে নামিয়ে আবির ধীরকণ্ঠে বলল, এই পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও অতি নগণ্য কারণে যে 9 বছরের যোগাযোগ বন্ধ করে দিব্যি চলতে পারে তাকে কি বলা যায়? স্বার্থপরের মতো সবসময় নিজের স্বার্থের কথাই চিন্তা করছিস। তোর অভিমানের কারণে অসীম দূরত্ব থেকেও আমি ঠিক যতটা যন্ত্রণা সহ্য করেছি, ভেবে দেখেছিস একবার আমি হিটলার হলে তুই মিসেস হিটলার? তাই ভবিষ্যতে আমাকে হিটলার ডাকার আগে দুবার ভেবে নিস। আবির ঠোঁট বেঁকিয়ে কিঞ্চিত হেসে রুমে চলে যাচ্ছে। মেঘের শান্ত চোখ অশান্ত হওয়ার পথে, পাতলা অধর কাঁপছে তিরতির করে। নিজের জেদকে স্থির রাখতে বাড়ির সবার কথা অমান্য করেছে, আবিরকে দিনের পর দিন অবহেলা করেছে। তবে আবিরের কথায় আজ অভিমানের চাপা যাতনার আভাস পেয়েছে। আবিরের চাইনিতে অতল সমুদ্রের উত্তাল স্রোত ছিল, যা মেঘের একরোখা মনে অজ্ঞাত ঝড় তুলেছে। মেঘ চেতনাশূন্য মনে রুমে চলে গেল। বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হতে বেশ কিছুদিন সময় লাগবে। মেঘ এখন মুক্ত, পড়াশোনার চাপ নেই, ক্লাসে যাওয়ার তাড়া নেই। ভোরবেলা ঘুম থেকে উঠে ছাদে যায়, অবহেলিত ফুলের গাছগুলো যত্ন নেয় কিছুক্ষণ, তারপর নাস্তা করে বই নিয়ে বসে। আজও ব্যতিক্রম কিছু হয়নি। সকালে নাস্তা শেষ করে উপন্যাস পড়তে বসেছিল, পড়তে বসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বাহারি রকমের খাবারের ঝাঁজ নাসারন্ধ্র পর্যন্ত পৌঁছেছে মেঘের। আবির এসছে শুনে আবিরের মামা খালারা সহ সব কাজিনরা বাসায় আসতেছে। কাজিনরা কিছুদিন থাকার পরিকল্পনা নিয়ে আসতেছে। মিম মেঘ দুজনেই দ্রুত রেডি হয়ে গিয়েছে। এর লম্বা চুল সামলাতে কষ্ট হবে বলে আগে ভাগে খোপা করে নিয়েছে। দুপুরের বেশ কিছুক্ষণ পর তারা বাসায় এসেছেন। আবির আর তানভীর সবাইকে এগিয়ে নিয়ে এসছে। মিমরা বড়দের সালাম দিয়ে চুপচাপ সিঁড়ির পাশে দিয়ে দাঁড়িয়েছে। তারা আবির, মালিহা ও হালিমার সাথে কথা বলছেন। মেঘ মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে পর্যবেক্ষণ করছে। বড় মামার 3 মেয়ে 3 জনই এসেছেন। বড় মেয়ে মাইসা, মেজো মেয়ে মালা এবং ছোট মেয়ে দিশা। তানভীরের সমবয়সী একটা ছেলে এসছে, নাম সাকিব, স্মৃতির সাথী।
লাবিদ সহ আরও কয়েকজন এসছে, তবে তারা বয়সে অনেক ছোট। সবার আলাপচারিতার মাঝে সাকিব মেঘকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো মেঘ আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আমাকে চিনেন? সাকিব হেসে বলল, তোমার কথা এত শুনেছি যে আমার কল্পনায় তোমাকে ভেবে একটা নামও ঠিক করে ফেলেছি। শুনবে? বলুন। মেঘবতী। সুন্দর না নামটা? হ্যাঁ সুন্দর। আপনারা তো তেমনভাবে আমাদের বাসায় আসেন না, মামার হঠাৎ আসলেই আমাদের সাথে তেমন দেখাও হয় না। তাহলে আমার সম্পর্ক এত কথা আপনি কোথায় শুনেছেন? আবির তৎক্ষণাৎ উঁচু গলায় ডাকলো, সাকিব এখানে কি করছিস? এদিকে আয়। সাকিব বলে উঠল, হ্যাঁ ভাইয়া আসছি। মেঘ কপাল কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। সাকিব যেতেই আবির এক গ্লাস শরবত দিতে দিতে বিড়বিড় করে কিছু বলল। দিতে পা রাখতে গিয়ে আবারও সেদিকে তাকালো। এবার সাকিব নয়, দৃষ্টি পড়ল মালার দিকে। আবিরের পরনে পাঞ্জাবি, সবাইকে ব্যস্ত হাতে নাস্তা দিচ্ছে, অথচ মালা নিষ্পলক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। মালার চোখে মুখে ব্যাকুলতা স্পষ্ট দেখা যাচ্ছে, ক্লান্তিহীন দু চোখে অদ্ভুত এক ঘোর। মেঘ তির্যক দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। মালার এভাবে কিভাবে দেখছে এই ব্যাপারটা মেঘের একদমই সহ্য হলো না। কপাল কুঁচকে নিজের রুমে চলে গেল। বিকেলের দিকে আবিরের কাজিনরা কয়েকজন ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মেঘের ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আজ কেন যেন যেতে ইচ্ছা করছে না। মিম আদি অনেকটা চেষ্টা করেও মেঘকে রাজি করাতে পারল না। মেঘ নিজের সিদ্ধান্তে অনড়। আবির বলছে মেঘ না গেলে সেও যাবে না। মেঘ আর আবিরের কর্মকাণ্ড দেখে তানভীর মনে মনে বিড়বিড় করছে, দুই দিকে আগ্নেয়গিরি, মাঝখানে আমি অসহায় এক বালতি পানি। আগুন নেভানোর সামর্থ্য নেই, আবার চুপ করে থাকার সাধ্যও নেই। কি করব আমি? মেঘকে বুঝিয়ে সুঝিয়ে বহু চেষ্টার পর রাজি করাতে পেরেছে। মেঘ, মিম, দিশারা কয়েকজন বাসার সামনে দাঁড়িয়ে গল্প করছে। দিশার স্মৃতি, মিম কাছাকাছি বয়সের, তাই তাদের মধ্যে বন্ধুত্ব বেশ হয়ে উঠেছে। কিছু সময় পর আবির বেরিয়ে এসছে, তার পেছন পেছন মালাও এসেছে। মালা আবিরকে কিছু বলতে, তবে আবিরের মুখ দেখে মনে হচ্ছে যে মালার কথা শোনার বিষয়ে তেমন আগ্রহী না। আবির মেঘদের সামনে এসে দাঁড়ালো। মেঘের দিকে এক পলক তাকিয়ে কিছু না বলেই বেরিয়ে গেল। মেঘ সেদিকে মনোযোগ দিল না। মেঘের পূর্ণ মনোযোগ মালার দিকে। মালা মৃদু স্বরে বলল, কি হলো মেঘ, কি দেখছো? আবির ভাইয়ের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, তাই না? হ্যাঁ, তবে আমার চেয়ে মাইশা আপুর সাথে বেশি মিল। ছোটবেলায় ভাইয়া ফুপির সাথে প্রায়ই আমাদের বাড়িতে যেত। মাইশা আপু, সাবিক ভাইয়া সবাই মোটামুটি সমবয়সী, তাই তাদের সাথে সম্পর্ক বেশি ভালো ছিল। আমি ফোন কেনার পর ফুপির নাম্বারটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইয়ার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি। মেঘ শান্ত কণ্ঠে বলল, ও আচ্ছা। মালা প্রশ্ন করলো, একটা কথা বলবো? বলুন। জানো, আমার না আবির ভাইয়াকে ভীষণ ভালো লাগে। ছবি দেখেই ফিদা হয়ে গিয়েছিলাম। আজ বাস্তবে দেখার পর মনে হচ্ছে প্রেমেই পড়ে গিয়েছি। মেঘ মলিন হেসে বলল, ভালো। অনুভূতি বড় কঠিন। কেউ বা তাড়াতাড়ি বুঝতে পারে, আবার কারোর বুঝতে খুব বেশি দেরি হয়ে যায়। প্রথমবার আবিরের ছবি দেখে মেঘের মনে সুপ্ত অনুভূতিরা আন্দোলন নামিয়েছিল, কিন্তু নির্বোধ মেঘ বুঝতেও পারেনি। সেদিন এয়ারপোর্টে আবিরের অপলক চোখে চাউনিতে হৃদয় আঙিনা প্রণয়ের আভাস পেয়েছিল, কিন্তু স্টুপিড ভাবনা ভেবে মেঘ এক ঝপটায় মাথা নাড়া দিয়ে সব ফেলে দেয়। আবিরের দৃষ্টিতে অন্যরকম মোহ কাজ করে। কোথায় তীব্র অভিমান আর অভিমানবোধ স্পষ্ট বুঝতে পারে, কিন্তু এটাতে মস্তিষ্কের ভ্রান্তি চিন্তা ভেবে তেমন গুরুত্ব দেয় না। এখন মালার মুখ থেকে আবিরের প্রতি অনুভূতির কথা শুনে মেঘের বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। প্রিয় কোনো জিনিস হারিয়ে ফেললে যেমন ব্যথা অনুভব হয়, ঠিক তেমন হচ্ছে। কিন্তু কথা শুনতে ভালো লাগলেও কোনো এক সময় আনমনে বসে থাকলে অনাকাঙ্ক্ষিকভাবে কথাগুলো মনে আঘাত করে। ভাবনা ভুলে সবার সঙ্গে হাসি মুখে রওনা দিল মেঘ। কাছে পিঠের সব জায়গা ঘোরা শেষ। সন্ধ্যার দিকে সবাই যখন বাসায় ফিরবে, আবির হুট করেই বলল, মেঘ তুই আমার সাথে যাবি। মালা তৎক্ষণাৎ প্রশ্ন করলো, তোমরা আমাদের সাথে যাবে না? না, আমরা কিছু কাজ আছে সেটা করব, তোমরা যাও। আগুনের লাভার মতো মালার অন্তর জ্বলছে। বাসা থেকে বের হওয়ার সময় আবিরকে বারবার বলেছিল যেন মালাকে নিয়ে একা কোথাও ঘুরতে যায়, অথচ আবির সে কথা বেমালুম ভুলে মেঘকে নিয়ে ঘুরতে যেতে চাইল। অবহেলায় বিষে মালার হৃদয় পুড়ছে। ভালোবাসা এক অদ্ভুত বাতিক, যার প্রধান লক্ষণ হলো হিংসা। একটু আগেই যে মেঘকে বোনের চোখে দেখেছিল, কিছু সময়ের ব্যবধানে মেঘ যেন প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছে। মালার দৃঢ় দৃষ্টিতে পরিষ্কার রুষ্টতা। দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত মেঘ মালার দৃষ্টি উপেক্ষা করে একবার আবিরের দিকে তাকাচ্ছে, আবার তানভীরকে দেখছে। আবির বাসায় এসেছে এখনও বেশি দিন হয়নি। দুজনের সম্পর্ক আহামরি ভালো তাও না। আবিরের সাথে একা কোথাও যেতে স্বস্তি পাবে এটা বলা চলে না। তানভীরের আচার আচরণ স্বাভাবিক দেখে মেঘ অনীহা সত্ত্বেও আবিরের সাথে যেতে রাজি হয়েছে। তানভীর, সাকিবরা সবাই বাড়ি গিয়ে বসে আছে। আবির একটা রিক্সা ডেকে নিয়ে
উঠে সাহসে হাত বাড়ালো। মেঘ কুণ্ঠায় কয়েক মুহূর্ত স্থির হয়ে রইল। আশপাশ অবেক্ষণ করে ড্রেস কিছুটা উঠিয়ে আবিরের হাতে হাত রেখে রিকশায় উঠে বসলো। আবির মেঘের পাশে কিছুটা ঝুঁকে ওড়না টেনে মেঘের হাতের ওপর রেখেছে। মেঘ ঝটপট নিজের ওড়না সামলিয়ে নিয়েছে। চলন্ত রিকশার গতি থেকেও মেঘের হৃদস্পন্দন বেশি তীব্র। আকাশে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। পিচঢালা রাস্তার নির্বিঘ্নে রিকশা চলছে। বাতাসে মেঘের এলোমেলো চুল ঝড়ের মতো উঠছে। মেঘের অবাধ্য চুলের ঝাপটায় আবিরের মন অশান্ত হয়ে উঠেছে। মেঘ ব্যস্ত হাতে নিজের চুল সামলাচ্ছে। চোখের কোণের লেপ্টে যাওয়া কাজল, শুষ্ক অনুজ্জ্বল অধরের ক্ষীণ কম্পন, উৎকণ্ঠায় ফুলে ফেঁপে ওঠা নাক, তার ওপর মুক্তার ন্যায় ঝকমকে কণাগুলো একটু বেশি আকৃষ্ট করছে। আবির দুর্বোধ্য দৃষ্টিতে মেঘকে দেখছে। মস্তিষ্কে নিরন্তর স্নায়ুযুদ্ধ চলছে। তারা দ্বিধাশূন্য কণ্ঠে জানান দিচ্ছে, মায়াবিনীর মায়াজালে আবিরের মৃত্যু নিশ্চিত। মেঘের মনে উত্তাল স্রোত, চাউনিতে আতঙ্ক। আবিরের দৃষ্টি মেঘকে নাজেহাল করে তুলছে। তার ওপর চুলের খোপা খুলে গিয়েছে। নিরঙ্গন সন্ধ্যায় রাস্তার পাশে অবিচল দাঁড়িয়ে থাকা নয়ন আলোয় প্রেম তরঙ্গ ঢেউ খেলছে। আবিরের প্রগাঢ় চাউনি থেকে মুক্তি পেতে আধারে বিলীন কোনো এক নৈসর্গে নিরুদ্দেশ হতে খুব ইচ্ছে করছে। মেঘের নিয়ন্ত্রণহীন চুল হেমন্ত শরৎ মানছে না। নিজেকে ধাতস্থ করে মেঘ চুলে খোপা করে নিল। আকস্মাৎ আটকে দিল আবির। অর্ধ পাচানো চুলগুলোকে সম্পূর্ণ মুক্ত করে দিল। মেঘের চোখে মুখে রেখে বাঁকা হেসে বলল, জোর করে আটকে রেখে শাস্তি দেওয়ার চেয়ে নির্দ্বিধায় মুক্তি দিতে হয়। আবিরের নির্মল কণ্ঠে মেঘের দৃষ্টি নেমে আসে। ঘন কালো সুদীর্ঘ চুল স্বাচ্ছন্দ্যে উঠছে, কখনো আবিরের চোখ মুখ ঢেকে দিচ্ছে, কখনো মুক্ত বাতাসে উড়ে বেড়াচ্ছে। আবির মৃদু হেসে প্রশ্ন করল, সমস্যা হচ্ছে? মেঘ স্পষ্ট গলায় বলল, না, কিন্তু আপনার বসতে হয়তো কষ্ট হচ্ছে। কিছু কষ্ট ব্যথার ওষুধের মতো। সাহসা চিন্তায় মেঘের কপাল কুঁচকে আসে। চাউনিতে রহস্যের মেলা। আবির যেন এক রহস্যময় মানব। অধীর কণ্ঠে বলা ছোট ছোট বাক্যের সুদীর্ঘ ব্যাখ্যা লুকিয়ে আছে অন্তরে। বাস্তবতার অন্তরালে চাপা ক্লেশ। অন্তরপুরা অদৃশ্য ধোঁয়া প্রতিনিয়ত গলা চেপে হত্যা করার চেষ্টা করছে। অথচ আবির নিঃশব্দে সব সহ্য করছে। আবির শপিং মলে হাঁটছে। মেঘ চুপচাপ আবিরকে অনুসরণ করে যাচ্ছে। কারোর মুখে কোনো কথা নেই। আবিরের ওপাশ ওপাশ না তাকিয়ে একটা জুয়েলার্সের দোকানে নিয়ে ঢুকলো। অল্প বয়স্ক এক ছেলেকে কিছু বলা মাত্র ছেলেটা কিছু খুঁজতে লাগলো। আবির চোখের ইশারায় মেঘকে বসতে বলল। ছেলেটা সত্তর একটা প্যাকেট বের করে আবিরের হাতে দিল। একজোড়া উদাসীন নূপুর হাতে আবির আকস্মাৎ মেঘের সামনে বসলো। তড়িৎ গতিতে মেঘের এক পা নিচের হাঁটুর ওপর রেখে নূপুর পরাতে লাগলো। মেঘের বিমুক্ত আঁখি যুগল পায়ের দিকে থমকে গেছে। আবিরের অনাকাঙ্ক্ষিক স্পর্শে মেঘের বলহীন শরীর থরথর করে কাঁপছে। আবিরের পায়ের ওপর থেকে নিজের পা সরানোর চেষ্টা করে অচিরেই ব্যর্থ হলো। আবির যত্নের সহিত দুপায়ে নূপুর পরিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, পছন্দ হয়েছে? মেঘের ঠোঁটে ঝলমলে হাসি ফুটল। আহ্লাদি কণ্ঠে বলল, অনেক সুন্দর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এগুলো তোর প্রাপ্তি ছিল। কিভাবে? তোর 1 বছর বয়সের পর আমি কোনোদিন তোর নূপুর ছাড়া পা দেখিনি। নূপুরের প্রতি তোর টান ছিল অন্যরকম, কিন্তু অপ্রতিরোধ্য এক কারণে তোর নূপুর খুলতে বলেছিলাম। আমার কথা মেনে মামনিও তোর নূপুর খুলে দিয়েছিল। পরিস্থিতির চাপে নূপুরের কথা একদমই মনে ছিল না আমার। বাসায় এসে তোর নূপুর ছাড়া পা দেখে নিজের ওপর খুব রাগ হচ্ছিল। অতীতের দিনগুলো ফিরিয়ে আনা সম্ভব নয়, তাই বর্তমানটাকে সুন্দর করার চেষ্টা করছি। মেঘের স্নিগ্ধ আনল ঝলমলিয়ে উঠল। মন আকাশের অব্যক্ত অভিমান রূপ নিল অদেখা অনুভূতিতে। মুগ্ধ দুচোখ আবিরের হাসি মাখা মুখে লেপ্টে আছে। আবির ক্ষীণ হেসে অগোছালো ভ্রু নাচাতেই লজ্জায় মেঘের দৃষ্টি সরে গেল।